নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। দেখুন, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদদের মধ্যে গুছিয়ে কে কে কথা বলতে পারেন, আমি বলবো সবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া সাংসদদের মধ্যে অত্যন্ত সাবলীলভাবে হিন্দি এবং ইংরেজিতে অভিষেক বক্তব্য রাখেন। মিথ্যেকে কিভাবে সত্যে পরিণত করার চেষ্টা হয় অভিষেকের বক্তব্যে তা দিনের আলোর মতো স্পষ্ট। যে বিষয়গুলো একেবারেই অসত্য, অভিষেক বারে বারে সেই অসত্য বিষয়গুলোকে সত্য হিসেবে তুলে ধরার চেষ্টা করে, এমনভাবে বলেন যেন কিচ্ছুটি হয়নি। কিন্তু বিষয়টা হলো, এভরিথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি অভিষেককে কত নম্বর দেব তৃণমূল সাংসদদের মধ্যে বক্তা হিসাবে, একজন সহনাগরিক হিসাবে, যেটা আমার মূল্যায়ন 10-এ 6। দেখুন, তৃণমূলের একজন লোকসভার দলনেতা আছেন, আরো অনেক সাংসদ আছেন, 3-4 বার নির্বাচিত, এখনো গুছিয়ে হিন্দি বা ইংরেজিতে বক্তব্য রাখতে পারেন না। যদি না পারেন তাহলে বাংলায় বললেই মনোভাব স্পষ্ট হয়, সেক্ষেত্রে অভিষেক ব্যতিক্রম। কিন্তু এটাও বলছি, মিথ্যাকে সত্যে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা করেন এই যুবা সাংসদটি, গুছিয়ে বলেন, এইটুকুই আমি বলতে পারি। অভিষেক আবার বড় বড় দাবি করেছেন, প্রতিনিয়তই করেন, একে চ্যালেঞ্জ করেন, ওকে চ্যালেঞ্জ করেন। যে দাবিগুলো কি খুব ইন্টারেস্টিং। সামনে তো বিধানসভা নির্বাচন আছে, মহারাষ্ট্র আছে, ঝাড়খণ্ড আছে, হরিয়ানা আছে, দিল্লিতে আছে। সেখানে বিজেপি হারবে, দেশ জুড়ে বিজেপি বিরোধী একটা মনোভাব তৈরি হবে। শুধুমাত্র আসাম ছাড়া নাকি বিজেপি আর কোথাও থাকবে না। কোত্থেকে তিনি এই ধারণায় উপনীত হলেন বুঝতে পারলাম না। ওই যে কটা রাজ্যের কথা বলেছেন, সে কটা রাজ্যে তৃণমূলের নামও নিশান নেই। লোকসভায় বিজেপি মহারাষ্ট্রে খারাপ ফল করেছে ঠিক, হরিয়ানায় 5টা আসন হারিয়েছে ঠিক, আবার দিল্লিতে 7-এ 7 হয়েছে, এটাও ঠিক, ঝাড়খণ্ডে 14টার মধ্যে 9টা আসন পেয়েছে ঠিক। জনজাতি আদিবাসী অঞ্চলের আসনগুলোতে বিজেপি ভালো ফল করতে পারেনি। অর্জুন মুন্ডা শোচনীয়ভাবে হেরেছেন, যিনি ট্রাইবাল অ্যাফেয়ার্সের মন্ত্রী ছিলেন। তাহলে বিজেপি কোথাও ওয়াইপড আউট হয়নি। 5টা আসন লুজ করেছে হরিয়ানায়, দিল্লিতে আবার 7টা আসনে জিতেছে। মহারাষ্ট্রে বিজেপির ফল তো খারাপ হয়েছে, কিন্তু তার দায় অজিত পাওয়ার এবং শিবসেনার একনাথ সিন্ধের। তবে বিধানসভা নির্বাচন অন্য আঙ্গিকে হবে। লোকসভা নির্বাচনের যে ফল মহারাষ্ট্রে করেছে কংগ্রেস, এনসিপি, শিবসেনা জোট, সেই ফলের পুনরাবৃত্তি হবে, এত আগে থেকে সেই দাবি করার কোনো মানে হয় না। উদ্ধব শিবসেনা কতদিন এই মহাবিকাশ আঘাড়ি জোটে থাকে সেটা নিয়েও প্রশ্ন। উদ্ধবকে যদি মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব বিজেপি দেয়, তিনি সঙ্গে সঙ্গে শরদ পাওয়ার কংগ্রেসকে ত্যাগ করে বিজেপির শিবিরে ভিড়বেন, কারণ উদ্ধবও জানেন যে বিজেপি তাদের স্বাভাবিক মিত্র। হরিয়ানায় লড়াই হবে 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সি। যদিও মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে, অগ্নিবীরদের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে, সরকারি চাকরিতে অগ্নিবীরদের জন্য সংরক্ষণের বিষয়টাকে সামনে আনছে, সংরক্ষণ করাও হয়েছে। প্রতিষ্ঠান বিরোধিতা থাকবে, কিন্তু কংগ্রেস যদি ভাবে হরিয়ানা কেক ওয়াক,
সেটা কিন্তু হবে না। তাই অভিষেক কোত্থেকে এই কনক্লুশনে আসলেন যে বিজেপির শেষের শুরু হয়ে গেছে? একটা ধারণা সচেতনভাবে তৈরি করা হচ্ছে যে ইন্ডিয়া জোট কিন্তু হেরেছে নির্বাচনে। কংগ্রেস 2014, 2019 এবং 2024-এ মিলিতভাবে যে আসন পেয়েছে, বিজেপি 2024 সালে তার থেকে বেশি আসন পেয়েছে। যারা জিতে সরকার করলো টানা 3 বার, এমনভাবে প্রজেক্ট করা হচ্ছে তারা হেরে গেছে, আর যারা হেরে গেছে তারা মনে করছে তারা জিতেছে। কংগ্রেস তো কার্যত পরজীবী, প্যারাসাইট। তামিলনাড়ুতে ডিএমকে এর ঘাড়ে চড়ে, মহারাষ্ট্রে এনসিপি শিবসেনার ঘাড়ে চড়ে, ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সহায়তায়, বিহারে যা করেছে আরজেডির সহায়তায়। এইগুলো যদি আপনি বাদ দেন তাহলে কংগ্রেসের আসন সংখ্যা 60-এর কাছে এসে দাঁড়ায়। আর কংগ্রেস হরিয়ানায় সম্মানজনক ফল করেছে, রাজস্থানে করেছে। কিন্তু একই সঙ্গে আপনি দেখুন গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কংগ্রেসের কি শোচনীয় হাল। এমন একটা ভাব করছেন কংগ্রেসের নেতারা যে তারাই বোধহয় সরকার করেছেন, এবং সংবাদ মাধ্যমের একটা অংশ এটাকেই সামনে নিয়ে আসছেন যে মোদিজির পরাজয় হয়েছে। আরে 303 থেকে 240-এ নেমেছে, 63টা আসন কম। দ্বিতীয় ইউপিএ সরকারে কংগ্রেস ছিল 260, প্রথমে ছিল 144, টানা 10 বছর ছিল ইউপিএ 1, ইউপিএ 2, আর এখানে বিজেপি এককভাবে 240। তা কোন অঙ্কে এই সরকারকে দুর্বল বলা হচ্ছে? এমনও তো হতে পারে ইন্ডিয়া জোটের অনেক শরিক আগামী দিনে ভিড়ল বিজেপির ছাতার তলা। তাই অভিষেকের দাবির মধ্যেও যেমন সত্যের প্রতিফলন নেই, উইশফুল থিঙ্কিং আছে। আর একটা দাবি করেছেন, এটা অবশ্য তিনি অনেকবারই করেন, যে অনেক বিজেপি নেতা বিধায়ক ফেন্সের উপর বসে আছেন, 4টে রাজ্যের ফলাফল খারাপ হলে তারা চলে যেতে পারেন। এই দাবিকে আমি উড়িয়ে দিচ্ছি না, কারণ ওই তৃণমূল বলুন বিজেপির যারা নির্বাচিত জনপ্রতিনিধি, দু দলেই খুব কমই আছেন যারা আদর্শকে সামনে রেখে রাজনীতি করেন। বিজেপিরও এমন অনেক বিধায়ক আছেন যারা জিতে গিয়েছেন, আদর্শগত কোনো রকম কি বলবো আর কি টান তাদের বিজেপির প্রতি নেই। তারা যদি দেখেন যে তৃণমূলে গেলেই সুবিধা, চলে যেতে পারে। আবার 4টে রাজ্যে বিজেপি ঠিকঠাক ফল করলে যারা তৃণমূলে আছেন তাদের অনেকেও বিজেপিতে যেতে পারেন, এটা ভাইস ভার্সা। অতএব ওটার সঙ্গে আমি কোনো রকম কি বলবো আর কি, এটা অভিষেকের রাজনৈতিক পরিণত বুদ্ধির প্রমাণ বলে আমি মনে করি না। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর দল ভাঙানোটাকে তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বামপন্থীদের ভাঙিয়েছে, কংগ্রেসকে ভাঙিয়েছে, বিজেপিকে ভাঙিয়েছে, বিজেপি আবার 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ভাঙিয়েছে। এই ভাঙা গড়ার খেলা চলেছে। অভিষেকের এই বক্তব্যে আমি মোটেই খুব একটা কি বলবো আর কি প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে রাজি নই। কারণ এই প্রবণতা তৃণমূলই চালু করেছে, দল ভাঙানোর খেলা। যদিও 21শে জুলাইয়ের বিজয় সমাবেশে বিজেপি থেকে তৃণমূলে কাউকে ভাঙিয়ে আনতে পারেনি শাসক দল, এটাও সত্যি। তবে 21শে জুলাই পারেনি মানে আগামী দিনে পারবে না, এটা নিয়ে আমি কোনো বাজি ধরতে রাজি নই। সব হতে পারে, কারণ দু দলেরই নির্বাচিত বিধায়কদের আদর্শগত অবস্থান খুব নড়বড়ে, সবার নয়, অনেকেরই। বিজেপিরও অনেক বিধায়ক আছেন যারা বিজেপির আদর্শ, সঙ্গের আদর্শ সম্পর্কে কোনো ধারণাই নেই, জিতে গেছেন। এই ধরনের বিধায়করাই নিজের সুবিধা মতো অবস্থান বদল করেন, বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে এসেছেন। এই কিন্তু অভিষেক এই দাবিটা করেছেন। অভিষেক যখন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে এই কথা বলছেন, তখনই তমলুক থেকে নির্বাচিত
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন, খুব তাৎপর্যপূর্ণ। এবং এই সাক্ষাতের বিষয় কি নিয়ে আলোচনা হয়েছে, অভিজিৎ বাবু মুখে কুলু পেটেছেন, স্বাভাবিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কি কথা হয়েছে তিনি সংবাদ মাধ্যমকে বলবেন কেন? কিন্তু অভিজিৎ বাবুর রাজনীতিতে যোগদানের সময় থেকে নির্বাচনে লড়াই করা, জেতার পর তার বিভিন্ন বক্তব্যকে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে একজন যোদ্ধা, এটা নিয়ে কোনো সন্দেহ কারোর থাকার উচিত নয়। তাহলে প্রথম থেকেই এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব। তিনি বারে বারে বলেছেন প্রভাবশালীদের জেল যাত্রা অনিবার্য। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালপাতার সেপাই বলেছেন, ভাইপো ব্যানার্জি বলে সম্বোধন করেছেন। এখন অনুমান করা হচ্ছে অভিজিৎ বাবু সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলায় যে বিভিন্ন দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় এজেন্সি করছে, সেই তদন্তের গতি বাড়াবার দাবি জানিয়েছে। আমাদের একটা জিনিস তো আশ্চর্য লাগে, অনেক সাধ্য সাধনা করে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো, সে পরীক্ষার রিপোর্টও এসে গেল, তারপর হঠাৎ কেন সবকিছু চুপচাপ? শুনলাম সিবিআইকেও এই কণ্ঠস্বরের রিপোর্ট হস্তান্তর করা হয়নি। যারা এই বিষয় নিয়ে মামলা করেছেন তারা এবার আদালতের দ্বারস্থ হবেন, তারা বলবেন কেন এত বিলম্ব, पर्दे के पीछे क्या है? কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্সের সিও, তিনি জেলবন্দি। এক সিভিক ভলেন্টিয়ারকে তিনি নাকি ওই তথ্য প্রমাণ মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন ফোনে, সেই রেকর্ড নাকি উদ্ধার হয়েছে। ইডি সূত্রের দাবি প্রভাবশালীদের সঙ্গে তার কথোপকথন তার মোবাইল ফোনে ছিল, তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার পর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রভাবশালীদের সঙ্গে কাকু কথা বলেছিলেন, যদি বলে থাকেন কি বলেছিলেন, তার একটা তো ফয়সলা হয়েছে এই প্রশ্নের। তাহলে তো এবার ইডিকে এগোতে হবে। যত ইডি বিষয়টাকে নিয়ে টাল বাহানা করবে, তত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদিচ্ছা সম্পর্কে জনমানসে প্রশ্ন উঠবে। যদিও আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্তকারী আধিকারিকদের দায়বদ্ধতা শুধুমাত্র আদালতের বিচারপতিদের। প্রধানমন্ত্রী কি বলেছিলেন নির্বাচনী জনসভায়? যে এতদিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ বঙ্গবাসী বা দেশের মানুষ দেখেছেন তা হচ্ছে ট্রেলার, এবার পুরো সিনেমা নাকি দেখবেন। তো আমরাও তো দেখতে চাই পুরো সিনেমাটা। 2 মাস হয়ে গেল। হ্যাঁ, রেশন দুর্নীতিকাণ্ডে আবার উঠে পড়ে নেমেছে ইডি, কিন্তু কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হলো, ফরেনসিক ল্যাবরেটরিতে গেল, বিভিন্ন জায়গা থেকে আমরা শুনলাম ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট এসে গেছে, কাকুর কণ্ঠস্বর নাকি মিলে গেছে। কিন্তু তারপর কি হলো? এই প্রেক্ষিতেই আমার মনে হয় যে অভিজিৎ বাবু অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কয়েকদিন আগে বিজেপির কয়েকজন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। প্রধানমন্ত্রী বললেন বিজেপি ক্ষমতায় আসবেই, 2016 এই 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে। তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংসদে আলাদা করে কথা বলা খুব তাৎপর্যপূর্ণ। যেদিনকে অভিষেক চা চক্রে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় আলাপচারিতায় অনেক বড় বড় দাবি করেছেন, বিজেপির অবিচুয়ারি লিখে দিচ্ছেন,
এ রাজ্যে বিজেপি তাসের ঘরের মতো ভাঙবে এসব বলছেন। এসব বলতে উনি পারেন, সবাইকে উনি চ্যালেঞ্জ করেন। কিন্তু বিজিবিএস 7 বছর ধরে যে মোচ্ছব হলো, যে কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে নবান্ন দাবি করে, প্রকৃত চিত্রটা কি? কত কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে আমরা জানতে চাই। অমিত শাহ আবার কটাক্ষ করেছেন। আগের দিন নির্মলা সীতারামন দুইয়ে দিয়েছিলেন। অমিত শাহ রসিক মানুষ, রসবোধের সঙ্গেই বলেছেন যে ওই বিপর্যয় মোকাবিলার জন্য 2014 থেকে 2024 4,500 কোটি টাকার বেশি কেন্দ্র দিয়েছে। কখন দিয়েছে? যখন রাজ্য সরকার ঠিকঠাক হিসাব দিয়েছে। তিনি বলছেন গভর্নমেন্টের দ্বারা অ্যাকাউন্টিং আছে, একটা অডিট হয়। এখন রাজ্য সরকার অনেক সিস্টেম ঠিকঠাকভাবে মানছে। অর্থাৎ খোঁচাটা দিলেন যে টাকা আটকে রাখার যে অভিযোগ তৃণমূল তুলছে, সেই অভিযোগটা ঠিক নয়। যখনই ঠিকঠাকভাবে অডিট করে হিসেব বিল পাঠিয়েছে, রিএম্বার্স হয়ে গেছে। আর যখন পাঠাতে পারেনি, তখনই হয়নি। 100 দিনের কাজের মজুরির বকেয়া টাকা বলুন, আবাস যোজনার বকেয়া টাকা বলুন, কারণটা হচ্ছে এক, যে ঠিকঠাকভাবে হিসেব দেয়া হয়নি। হিসেব দিলেই টাকা রিলিজ করা হবে, এটা অমিত শাহ বলেছেন, পরিষ্কার বলেছেন। কারণ সরকার কোনো ক্লাব নয়, কোনো রাজনৈতিক দলও নয়। সরকারের নিজস্ব একটা নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সব সরকারকে মেনে চলতে হয়। তার অন্যথা করা উচিত নয়। তাহলে ফিনান্সিয়াল আর্থিক স্বাস্থ্য ভেঙে পড়ে, বিপন্ন হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাই হয়েছে বলে তো অভিযোগ। শিবরাজ সিং চৌহানের অবস্থান দেখুন সংসদে, বলছেন যে বরাদ্দ টাকা 9-6, প্রকৃত উপভোক্তাদের কাছে না যাওয়া, 1,000 টাকা অন্য খাতে খরচ, এইসব ঘটেছে। এগুলো ঠিকঠাক করলেই আবার নতুন করে টাকা দেয়া হবে। শুভেন্দুবাবু বলেছিলেন না, বকটুয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। তাহলে শিবরাজ সিং চৌহান তৃণমূল আশা করতেই পারে যে তিনি উপরহস্ত হয়ে টাকা ছেড়ে দেবেন। আমার মনে হয় তা নয়, আরো কঠোর অবস্থান নেবে। ঠিকঠাক হিসাব দাও, সঙ্গে সঙ্গে টাকা নাও। এক হাতে হিসেব, এক হাতে টাকা। কারণ এখন যদি কেন্দ্র টাকা ছেড়ে দেয়, তাহলে তৃণমূলের তোলা অভিযোগটাই প্রমাণিত হবে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য টাকা আটকে রেখেছে। তো অভিষেক তো বলেছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাস যোজনার 1 কিস্তির টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। 2023-এর 21শে জুলাই কি বলেছিলেন? আমাদের কেন্দ্রের টাকা লাগবে না, রাজ্য সরকারই পারবে। 21শে জুলাইয়ের মঞ্চে 2023-এ। তাহলে কেন্দ্রের টাকা যদি না লাগে, তাহলে বকেয়ার দাবিতে কেন অবস্থান করছেন? কেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? কেন বারবার করে বলছেন যে আমাদের টাকা দিচ্ছে না? আপনারা তো কেন্দ্রের টাকা চানই না। 21শে জুলাই 2023-এ কথা বলেছিলেন অভিষেক। কেউ শুনে নিতে পারেন অভিষেকের বক্তব্যটা? তাহলে এখন টাকা দিচ্ছে না বঞ্চনার অভিযোগ তুলছেন কেন? কাঁচের ঘরে বসে ঢিল ছোড়াটা ভালো নয়। গুছিয়ে আপনি মিথ্যেকে সত্যি বলে চালাতে পারেন, চেষ্টা করতে পারেন, সফল হবেন না, কিছুতেই সফল হবেন না। একটা নির্বাচন কেন্দ্রীয় বঞ্চনা, বাংলাকে ভাতে মারতে চাইছে, এই স্লোগান তুলে পার পাওয়া যায়, কিন্তু বারে বারে এই জিনিস হয় না, বারে বারে হয় না। আর শিল্পক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে রাজ্যের কি করুণ দশা, সেসব তথ্য প্রমাণ পাবলিক ডোমেনেই আছে। সীতারামন যখন সংসদে দাঁড়িয়ে বলেন না, সেটা সংসদে নথিভুক্ত হয়। তিনি অল অফ এ সাডেন বলেন না, তিনি তথ্য সংগ্রহ করেই বলেন। আমরা বঙ্গবাসী তো জানি এ রাজ্যে শিল্পের কি করুণ হাল, কি মলিন ছবি।
এই বিষয় নিয়ে তৃণমূলের কোনো বক্তব্য নেই, শুধু বলছে 21-এ পর থেকে এখনো অবধি টাকা দেয়নি। তো তখনই তো আধার কার্ডের সঙ্গে জব কার্ডের সংযুক্তিতে 1 কোটি ভুয়ো জব কার্ড বাতিল হলো। তাহলে 1 কোটি ভুয়ো জব কার্ড দিয়ে এতদিন তো টাকা পেয়েছে, সেই টাকা কোথায় গেল? ভুয়ো জব কার্ডের মালিকেরা টাকাগুলো কোথায় পাচার করলো? কে কে সেই ভুয়ো টাকার উপভোক্তা হলো, ভুয়ো জব কার্ডের মাধ্যমে পাওয়া টাকার উপভোক্তা হলো? সেই টাকাগুলো উদ্ধার করলেই তো আর কাঁদুনি গাইতে হয় না। এরা চেঁচাবে, কিন্তু আমার মনে হয় কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করবে না। হ্যাঁ করবে, ওই যে অমিত শাহ বললেন ঠিকঠাক অ্যাকাউন্টিং হয়েছে, হিসেব দিয়েছে, টাকা রিলিজ হয়ে গেছে, রিএম্বার্স হয়ে গেছে। তাই 100 দিনের কাজের বকেয়া টাকার প্রকৃত হিসেব। আবাস যোজনা খাতে বহু অভিযোগ আছে, যে টাকাগুলো বেহাত হয়েছে, উদ্ধার করুক, প্রকৃত হিসাব দিক। আরে 100 দিনের কাজে যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে, সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অ্যাডমিট করে কমিটি করেছে। তাতে অ্যাকাউন্টেন্ট জেনারেল, সিএজির প্রতিনিধি, কেন্দ্র সরকারের প্রতিনিধি, রাজ্যের প্রতিনিধি সবাই আছেন। আর যদি মনে হয় যে গায়ের জোরে কেন্দ্র টাকা আটকে রেখেছে, যান সুপ্রিম কোর্টে, সাংবিধানিক বেঞ্চে যান, গিয়ে বলুন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, গায়ের জোরে কেন্দ্র টাকা আটকে রাখছে। কই যাচ্ছেন না তো, যাচ্ছেন না। আসলে আপনি পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চান। একটা নির্বাচনে জিতেছেন মানে বারে বারে এই জিনিস হবে না, বারে বারে এই জিনিস চলতে পারে না। আর নির্বাচনে সাফল্যের পিছনে অন্য অনেক রসায়ন কাজ করে। এই যে উপনির্বাচনের ফলাফলকে আপনি জনতার রায় বলে যদি চালাতে চান, তো পশ্চিমবঙ্গের মানুষ জানেন প্রকৃত রায়টা কি। তাই খুব তাৎপর্যপূর্ণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অমিত শাহের সঙ্গে দেখা করা, যখন বিভিন্ন দুর্নীতির তদন্ত স্লথ হয়ে গেছে বলে অভিযোগ উঠছে। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অভিজিৎ বাবুর সাক্ষাৎ রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অনেক লম্বা চওড়া বড় বড় দাবি করেছে। এই যুবা নেতাটির কথায় কথায় লোককে চ্যালেঞ্জ করার অভ্যেস আছে। বাংলার মানুষও তো ওনাকে চ্যালেঞ্জ করছে, বিজিবিএস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। কাকু কে, কাকুর সঙ্গে কি সম্পর্ক, প্রকাশ করুন। আরো অনেক বিষয় আছে। পশ্চিমবঙ্গের মোট ঋণ কত, প্রকাশ করুন। একটি শিশু রাত্রে জন্ম নিলে তার মাথায় কত টাকা ঋণের বোঝা, প্রকাশ করুন। শ্বেতপত্র প্রকাশ করুন। আগে এগুলো করুন। নির্মলা সীতারামন বলেছেন যে কেন্দ্র পশ্চিমবঙ্গকে নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে। কথায় কথায় সবাইকে চ্যালেঞ্জ ছুড়বেন আর নিজেদের দায়িত্ব পালন করবেন না। বিজিবিএস এর নামে যে ঢক্কানিনাদ হয়, যে দাবি হয়, দাবি আর প্রকৃত সত্য কি সেটা জানার অধিকার 11 কোটি বঙ্গবাসীর আছে।